মঙ্গলবার থেকে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে শুরু হলো ডাক্তার কৌশিক ঘোষের ছবি প্রদর্শনী। আগামী রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবছর এই প্রদর্শনী 15তম বর্ষে পদার্পণ করলো। তবে এদিন শুধু ছবি প্রদর্শনীর উদ্বোধন নয়, সঙ্গে তার লেখা বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও ঘটে। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন অভিনেতা আবির চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদর্শনীর সকল ছবিকে নীল রঙের স্নিগ্ধতায় মুড়ে ফেলা হয়। তার এই বই প্রকাশ আর এবছর 13তম পর্বের আয়োজন। আয়োজকের আশা, বিগত বছরের মতো এবছরও তার এই প্রয়াস মুগ্ধ করবে সকল ছবি প্রেমীদের। একটা কি বলা যায়, চেইন রিয়াকশন। আমি অনেক বছর ধরে এক্সিবিশন করছি, এটা 15th এক্সিবিশন, 13 বুক লঞ্চ। কিন্তু যেটা বিশেষ করে বলা সেটা হচ্ছে গত 4-5 বছর ধরে আমি ছবিগুলোতে খালি সৌন্দর্য না দেখিয়ে একটা গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। কারণ পৃথিবীময় এত লোক ছবি তুলছে, এত ভালো ভালো ছবি উঠছে যে আমি শিল্প বা পাখি, সমুদ্র, আকাশ, পাহাড়, এটা আমার দেখানো হয়ে গেছে এবং সবাই দেখাচ্ছে। তাহলে আলাদা করে যদি একটা মাত্রা পেতে হয়, লোককে টানতে, দর্শক টানতে, এবং পৃথিবীময় এটাই হচ্ছে যে একটা গল্প বলার প্রচেষ্টা। সেই গল্পটা প্রত্যেক বছর একটা আলাদা গল্প বলি। এবছরের গল্পটা নীল রঙটা নিয়ে। কিন্তু নীল রঙ বলতে যে খালি সব ছবিগুলো নীল তার জন্য নয়, নীলের ভেতর দিয়ে আমাদের চেতনা, আমাদের শিল্প, আমাদের সিনেমা, আমাদের পেইন্টিং, সাহিত্য, সব কিছু, এমনকি সঙ্গীত, সব কিছুর মধ্যে নীল জড়িয়ে আছে। সেটাকে আলাদা করে একটাভাবে একটা সূত্রে বাঁধা। এবার সেটা করার কারণে পেছনে হচ্ছে যে তাহলে গল্পটা যখন ছবিটার এক্সিবিশনে যখন লোকে দেখছে, প্রদর্শনীটা, তার থেকে বেরিয়ে যখন বইটা পড়ুক কিনুক যাই হোক না কেন, তার মধ্যে একটা ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে আমি কিছুটা ছাপ রেখে যেতে চাইছি। সেই ছাপটা যে খালি আমার ইগোর কারণে না, যদি একটা আরেকজন মানুষ সেটা দেখে কবিতা লেখেন, আরেকজন মানুষ ওটা দেখে আরেকটা ছবি তোলেন, তাহলে বুঝবো যে সার্থকতা হচ্ছে। যেটা আজকের দুনিয়াতে এই যে অসহিষ্ণুতা, তার থেকে নীল রঙটা তো আমাদের কাছে শান্তির প্রতীক। ইউনাইটেড নেশনসেরও জাতীয় সংঘ এটাই রঙ। তাহলে সেই নীল রঙটা যদি আমাদের মধ্যে এমন একটা আরামের প্রলেপ দিতে পারে, সেটা আমার উদ্দেশ্য ছিল। বিষয়টা নিয়ে আমি বলেছি কয়েকটা জায়গায়, এবং তোমাদের মনে হয় সবার মতো আমাদের লজ্জায় মুক্ত হবার জায়গা নেই। ক্ষতবিক্ষত বাঙালির এই অকলকা দেহটার মধ্যে আরেকটা ক্ষত ঘটিল। আমি মোটামুটি হাতের করে দিয়েছিলাম 1967-68 থেকে শুরু করে বোধহয় 65 বছরের মধ্যে এটা 8 নম্বর না 9 নম্বর এইরকম পাবলিক ফাংশনে যে বাঙালির বিপর্যয় আছে। তো সেখানে বেসিক কথা হলো আমাদের সাধারণ মানুষের আনন্দ, একজনের জনপ্রিয়তা, এগুলো খুবই ভালো। কিন্তু তা বলে যে জায়গাটায় মানুষের গড় মাথাপিছু আয় মাসে 20,000 টাকা আছে কিনা সন্দেহ, সেই জায়গায় যদি আমরা 16,000, 12,000, 20,000, কেউ ব্ল্যাকে 50,000 টাকা দিয়ে টিকিট কেটে থাকি, তখন আমাদের নিজেদের হুজুকেপনার উপরে ভালো আমরা বাঁচতেই পারি। আমরা তো বাবা মাকেও ভালোবাসি। তো যারা 20,000 টাকা রোজগার করে 22,000 টাকার টিকিট কেটেছে, তারা সত্যি কথা নিজেদের পরিবার, বাবা মায়ের দিকে কত নিঃস্বার্থভাবে কোনো দিন চেয়েছেন কি না, নিজেদের কাছে প্রশ্ন থাকবে। তাহলে আমাদের হুজুকেপনাগুলোকেও আমাদের হয়তো একটু কন্ট্রোলে রাখতে হবে। আর সেদিনকার যে ছন্নছাড়া অবস্থা, সেখানে আমার মনে হয় যে বাইরেটাই মাঠে ঢুকেছে, একটু একটু মোবাইলে দেখেছি, কোনো রকম পরিকল্পনা প্ল্যান হয়তো ছিল, কিন্তু আমাদের রাজনৈতিক ঘটোৎকচদের চাপে সেই প্ল্যান একেবারে প্রাণপুষ্ট হয়ে শেষ হয়ে। তারপর যেটা আরও খারাপ লাগলো, যে বাঙালি যুগে যুগে অবতীর্ণ হয়ে আমরা যুগে যুগে বোকামি করেছি। এখন এই বোকা বাঙালির দলকে যখন পুলিশ কমিশনে অনেকে বসে বলেন যে সবাই টিকিট ফেরত দিয়ে দেওয়া হবে টাকা, আর তিনি অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান লোক নিশ্চয়ই, কিন্তু আমরা এত বোকা নই যে এইটুকু মানুষ বুঝতে পারে যে পুলিশ কমিশনের এই কথাটা বলার কোনো এখতিয়ার নেই, কোনো ক্ষমতা নেই, কোনো লিগ্যাল রেমেডি। আর আমাদের খালি পকেটে প্রাণে দুঃখ আরও কিছুদিন থাকবে। আর অন্তত সবাই এইটুকু হয়তো বুঝে গেছেন যে আপনি 50 পয়সা কোনো দিন ফেরত পাবেন কি না এই স্ক্যাম থেকে কোনো নিশ্চিত আছে। আমার যেটা ব্যক্তিগত বড় দাদা এবং আমাদের পারিবারিক বন্ধু, অত্যন্ত
ডাক্তার অত্যন্ত দায়িত্ববান ডাক্তার, কিন্তু তার পাশাপাশি কৌশিকটা ছিল কাজ। কৌশিকটার যে অন্য হবিগুলো আছে, নেশাগুলো আছে, সেটা কৌশিকটা ভীষণ সিরিয়াসলি পরিশ্রম করে। তার মধ্যে একটা হলো ছবি তোলা। এবং এই এক্সিবিশনে আমি জানি না, এটা আমার আমি প্রথম থেকেই আসছি, এটা আমার কাছে যত না এক্সিবিশন তার থেকেও বেশি একজন দাদার কাজ, সেটা আমি কখনো বেরোতে পারবো না। এবং প্রতি এক্সিবিশনেই আমি এসে দেখেছি যে কৌশিকটা কিন্তু বিভিন্নভাবে ছবির বিষয় বদলেছে, ছবির সঙ্গে লেখার বিষয় বদলেছে, ছবির রং বদলে গেছে, ছবির সাবজেক্ট বদলে গেছে। এবারে যেরকম এবছরে তিনি হচ্ছে গুরু এবং খুব প্রমুখ একটি আলোচনা হলো, সেখানে ভীষণ ঋদ্ধ হলাম, কারণ যে মানুষগুলি বসেছিলেন এবং যারা বললেন, তারা প্রত্যেকে এক একজন এক একটি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে তারা বলত। এবং এই রঙের প্রভাব মানুষের জীবনে, ছবিতে বা রং কীভাবে মানুষের মন চেঞ্জ করে দেয়, আমার মনে হয় এই বিষয়গুলোর প্রয়োজন আছে। বিভিন্ন রকমভাবে খুবই বিনোদনময়, অনেক সময় চিন্তাভাবনা নিজের মনকে নিয়ে একটুখানি বলে না যে নিজের মনটাকে আরেকটু যদি চাষাবাদ করা যায় তাহলে আরও ভালো বসে। এই এক্সিবিশনগুলো সেখানে কাজ করে। কৌশিকদা, কৌশিক ঘোষকে আমার ভালোবাসা। এবং অবশ্যই ডক্টর কৌশিক ঘোষ একা নন, একই নামের আরেকজন হচ্ছেন ডক্টর কৌশিক ঘোষ। এটা খুব কোইন্সিডেন্স, তিনি দুজনেই আমার অনেক শুনেছি। সব দিক থেকেই গণ্ডগোল। আমাদের এই যে মানে কোনো স্পোর্টসম্যানকে নিয়ে পাগলামো করা, সেটাও গণ্ডগোলের। যেটা আই থিঙ্ক ওই যিনি আর্চারিতে বোধহয় গোল্ড পেয়েছিলেন একজন অলিম্পিকেতে, তার একটা স্টেটমেন্ট রয়েছে যে ফর এ ফ্লিটিং মোমেন্ট অফ মেসি, তাও দূর থেকে, কাছেও দেখতে পাচ্ছে না, সঙ্গে ছবিও তুলতে পারছে না যে তুমি বাড়িতে গিয়ে দেখাবে, তার জন্যে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে ম্যাডনেস। এটা হওয়া উচিত নয়। মেসিকে তো মানে আমরা অনেক ক্লোজ আপ ছবিতে দেখতে পাবো, কী দেখতে পাচ্ছ, দূর থেকে তাকে দেখতে পেলে। তারপরে ফ্লিটিং মোমেন্ট অনেকে সেটাও দেখতে পায়নি, কেননা সেই আমাদের স্পোর্টস মিনিস্টার এবং তার সাঙ্গপাঙ্গরা এমনভাবে ঘিরেছিলেন যে মেসি ফেল থ্রেটেন্ড দিলে। এটা তো কী বলবো, লজ্জা। ক্যান ওনলি হ্যাপেন, ইট হ্যাপেন্স ওনলি ইন ইন্ডিয়া। একটা গান রয়েছে, ইট হ্যাপেন্স ওনলি ইন ইন্ডিয়া, এটাই একেবারে, কিন্তু আর কোথাও হয় না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। মাত্রাতিরিক্ত দূষণের জেরে মারণ রোগ ক্যান্সারের কবলে অকালেই ঝরে যাচ্ছে প্রায় প্রতিনিয়ত প্রাণ। মানুষের ফুসফুসে বাজছে ক্রনিক অসুখ। বিশ্বায়নের ফলে আধুনিক সভ্যতায় প্লাস্টিক পণ্যের ব্যবহার মাত্রাতিরিক্ত। তবে এর ফলে যা অঘটন ঘটা তাই ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। এবার প্লাস্টিককে নিয়ে নতুন ভাবনায় নিজেদের মেলে ধরল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে তারা পুনঃব্যবহারযোগ্য এক নয়া ভাবনা তারা বাস্তবায়িত করতে চলেছে। মঙ্গলবার শহরের এক 5 তারা হোটেলে বিশেষজ্ঞদের নিয়ে তারা আয়োজন করেন এক আলোচনার সভা। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। তাদের আশা, তাদের এই ভাবনার ব্যাপ্তি ঘটবে আগামী দিনে। এখন দেখার কতটা সফল হয় তাদের এই ভাবনা। ইন্ডিয়া যেটা একটা ইকোনমি আছে, সেটা স্টিল প্রাইস সেন্সিটিভ। ঠিক আছে, আমরা যেটা কমন ম্যান, এটা বলতে পারি না দ্যাট আপনার এক্সপেন্সিভ অল্টারনেটিভটা ইউজ করুন। আপনি দেখুন, আমরা যখন একটা পানে দোকানে কিনতে যাচ্ছি, যে একটা সস, যে একটা প্লাস্টিকের বোতল, সেটা দাম অনুযায়ী কেনা হয়। 10 টাকার পানির জল দাও, এই 2 টাকার টমেটো সসের প্যাকেট দাও, তাই না? তো আমাদের মার্কেট স্টিল প্রাইসেন, এই পরিপ্রেক্ষিকে অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 2, আজকে যেটা আমরা দেখতে চাইছি অল্টারনেটিভটা কি প্লাস্টিকের, ধরুন গ্লাস বা পেপার, সেটা এক্সপেন্সিভ। আর এটা একটা মিথ, গ্লাসের যখন আপনি তৈরি হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা গ্লাস তৈরি করতে গেলে আপনার 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার লাগে। whereas একটা প্লাস্টিক তৈরি করতে গেলে বোধহয় 300 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। তাহলে এটা না দ্যাট গ্লাস কোনো কার্বন নিউট্রাল, গ্লাস প্লাস্টিক থেকে বেশি কার্বন এমিট করছে। এই ফ্যাক্টসটা আগে মনে রাখতে হবে। তো আমাদের